গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু গত ক্লাসে ভারতের যে প্রতিবেশী দেশসমূহ রয়েছে এবং তাদের সাথে যে সম্পর্ক, সেই চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম, তাই তো? তোমাদের বইয়ের অষ্টম অধ্যায় যেটা। আচ্ছা, সেখানে কিন্তু আমরা এই যে ভারতের প্রতিবেশী দেশগুলো রয়েছে, আচ্ছা তোমরা বলো আমাকে যে ভারতের প্রতিবেশী দেশগুলো নাম। ভেরি গুড। বাহ! বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, পাকিস্তান, এই যে দেশগুলো রয়েছে, এই দেশগুলো সম্পর্কে কিন্তু আমরা টুকটাক জেনেছিলাম নেপাল, ভুটান আর বাংলাদেশ সম্পর্কে, তাই তো? আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, এই যে বাদবাকি যে আমাদের প্রতিবেশী দেশগুলো রয়েছে, সেই প্রতিবেশী দেশগুলো সম্পর্কে কিন্তু আমরা একটু আধটু জানার চেষ্টা করব। তার মধ্যে রয়েছে প্রথমেই মায়ানমার রয়েছে, তারপরে রয়েছে শ্রীলঙ্কা, তারপরে রয়েছে পাকিস্তান। এই যে তিনটি দেশ, এই তিনটি দেশের আমরা উচ্চতম শৃঙ্গ, প্রধান নদী বা সেখানের ফসল কেমন, শিল্প কেমন, এই সম্বন্ধে কিন্তু আমরা বিস্তারিত জানব। তার আগে দেখি তোমাদের গত ক্লাসের পড়া কেমন মনে আছে। চট করে আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর বলো তো। আচ্ছা, প্রথমে আমাকে বলো যে নেপালের যে রাজধানী, সেই রাজধানীর নাম কি? ভেরি গুড, নেপালের রাজধানীর নাম কিন্তু হলো কাঠমান্ডু, তাই তো? আচ্ছা, এবার বলো আমাকে, এই যে বজ্রপাত বা বৃষ্টিপাত খুব জোরে হয়, তাই তো? এই বজ্র বৃষ্টিপাতের দেশ বলা হয় একটা দেশকে, কোন দেশকে সেটা? ভেরি গুড, ভুটানকে কিন্তু বলা হয় বজ্রপাতের দেশ। আচ্ছা, এবারে আমাকে বলো সার্ক। তোমরা অবশ্যই নামটা আগের ক্লাসে শুনেছো এবং জেনেছো। এই সার্ক কত সালে গঠন করা হয় এবং এর সদর দপ্তর বা প্রধান কার্যালয় কোথায়? ভেরি গুড, সার্ক গঠন করা হয়েছে কিন্তু 1885 সালে, তাই না? এবং এর সদর দপ্তর হলো কাঠমান্ডুতে। দেখো, এই সার্ক গঠন হয়েছিল কেন, তোমরা কি কেউ জানো? ভেরি গুড, আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রাখার উদ্দেশ্যেই কিন্তু সার্ক গঠন করা হয়েছিল, তাই তো? আচ্ছা, এবার আমাকে বলো বাংলাদেশের যে প্রধান শিল্প, সেই শিল্পটা কি? ভেরি গুড, বাংলাদেশ কিন্তু হচ্ছে পাট শিল্পে খুবই উন্নত, তাই না? তাই বাংলাদেশের পাট শিল্প প্রধান শিল্প এবং সমগ্র পৃথিবীতে কিন্তু বাংলাদেশ সব থেকে বেশি পাট উৎপন্ন করে প্রথম দেশের খেতাব পেয়েছে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে মায়ানমার দেশ, শ্রীলঙ্কা দেশ এবং পাকিস্তান দেশ সম্পর্কে। চলো তাহলে শুরু করি আজকের ক্লাস। দেখো স্টুডেন্ট, ভারতবর্ষ যে আমাদের দেশ, সেই ভারতবর্ষের পূর্ব দিকে কিন্তু অবস্থান করছে মায়ানমার দেশ। ঠিক আছে? আচ্ছা, তোমরা আমাকে বলো যে ভারতবর্ষের পূর্ব দিকে কিন্তু আরো একটা প্রতিবেশী দেশ আমাদের রয়েছে, সেটার নাম কি? ভেরি গুড, বাংলাদেশ। আমরা এই বাংলাদেশ সম্পর্কে আগেই জেনে এসেছি, তাই তো? তাহলে ভারতবর্ষের পূর্ব দিকে একটা অবস্থিত দেশের নাম কিন্তু মায়ানমার, যার সাথে ভারতের কিন্তু অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম, এই চারটি রাজ্যের সাথে কিন্তু এই মায়ানমার দেশের স্থলভাগের সীমানা রয়েছে। দেখো তোমরা ছবিতে, এই যে অংশটা দেখো, এটা কিন্তু মায়ানমারের অংশ। ঠিক আছে, এই অংশটা কিন্তু মায়ানমার। দেখো, তার আগে রয়েছে বাংলাদেশ, তাই না? এবং এটি কিন্তু ভারতবর্ষের পূর্ব দিকে অবস্থান করছে। এইখানে যে জেলাগুলো অবস্থান করছে, সরি, যে রাজ্যগুলো ভারতের অবস্থান করছে, সেগুলো হচ্ছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর আর মিজোরাম। এবার আমরা দেখে নেব এক নজরে মায়ানমার। দেখো, উচ্চতম শৃঙ্গ অর্থাৎ মায়ানমারের সব থেকে উঁচু স্থানের নাম কিন্তু হচ্ছে কাকাবো রাজি। তোমরা কি মনে রাখবে? মায়ানমারের উচ্চতম শৃঙ্গের নাম কাকাবো রাজি। আচ্ছা, এবারে চলে আসি প্রধান নদী। মায়ানমারের প্রধান নদী কিন্তু হচ্ছে ইরাবতী নদী। খুব ভালো করে মুখস্থ করবে, এটা পরীক্ষায় খুবই আসে। মায়ানমারের প্রধান নদীর নাম কিন্তু ইরাবতী নদী
এবারে আসবো মায়ানমারের রাজধানী। মায়ানমারের রাজধানীর নাম হচ্ছে নেফাই দাও। ঠিক আছে, দেখো তোমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা হলো মায়ানমারের জাতীয় ফ্ল্যাগের ছবি। আচ্ছা, এরপরে দেখি কি আছে, প্রধান ভাষা। দেখো মায়ানমারের কিন্তু প্রধান ভাষা হচ্ছে বর্মী ভাষা। ঠিক আছে, আচ্ছা তোমরা স্টুডেন্ট কি জানো যে মায়ানমারের কিন্তু আগে একটা নাম ছিল, পূর্ব নাম ছিল, সেই নামটা কিন্তু হলো কি, বর্মী। ঠিক আছে, সেখান থেকে এসছে মায়ানমারের প্রধান ভাষাও কিন্তু বর্মী ভাষা। আচ্ছা, এরপরে দেখো প্রধান প্রধান কৃষিজ ফসল। মায়ানমারে ধান, ভুট্টা, জোয়ার, যব, তামাক, তৈলবীজ ইত্যাদি কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয়। ঠিক আছে, এবারে যদি আমি শিল্পের কথা বলি, মায়ানমারে কিন্তু চিনি, পাট ও রেশম শিল্প খুবই উন্নত। আচ্ছা, এরপরে দেখো প্রধান প্রধান শহর। মায়ানমারে ইয়াগান, মান্দালয়, মৌলনমেন ইত্যাদি কিন্তু শহর খুবই বিখ্যাত শহর রয়েছে। দেখো মায়ানমারকে বলা হয় মন্দির ও প্যাগোডার শহর। ঠিক আছে, এই যে দেখছো ছবিতে, এইগুলোকে কিন্তু বলা হয়, এই যে দুটো ছবি দুটোই কিন্তু হচ্ছে প্যাগোডার ছবি। এছাড়া মায়ানমারে কিন্তু অনেক ধ্বংসস্তূপ, ঠিক আছে, লক্ষ্য করা যায়। তো প্রাচীনকালে খুব বৌদ্ধ ধর্মের অবলম্বী লোক কিন্তু মায়ানমারে বসবাস করে। ঠিক আছে, সেখানে যখন প্রাচীনকালে বিভিন্ন স্থাপত্য নির্মাণ হয়েছিল, তার ধ্বংসাবশেষ কিন্তু এখনো মায়ানমারে লক্ষ্য করা যায়। এবারে আসবো আমরা মায়ানমারের খনিজ সম্পদ। মায়ানমার খনিজ সম্পদে কিন্তু বেশ সমৃদ্ধ। তাহলে কি, মায়ানমার খনিজ সম্পদে বেশ সমৃদ্ধ। ইরাবতী নদী ও চিনদুই নদীর অববাহিকায় কিন্তু প্রচুর খনিজ তেল পাওয়া যায়। এছাড়া কি পাওয়া যায় দেখো, টিন, সীসা, দস্তা, টাংস্টেন ও মূল্যবান পাথর কিন্তু মায়ানমারে বিখ্যাত। মূল্যবান পাথরের কথা যদি আমরা বলি, মায়ানমার কিন্তু সারা পৃথিবীতে এটা খ্যাতি অর্জন করেছে একটা পাথরের জন্য। সেই পাথরের নাম কি জানো তোমরা? সেই পাথরের নাম হচ্ছে কিন্তু পরাগ মণি পাথর। দেখো এই যে ছবি রয়েছে, এই পাথরটার নাম কিন্তু পরাগমণি বা রত্ন বলবো, এটাকে পাথর বলবো না, ঠিক মূল্যবান রত্ন বলবো। এই মূল্যবান রত্ন কিন্তু মায়ানমারে খুবই প্রসিদ্ধ। এই মূল্যবান রত্ন কিন্তু সারা বিদেশে রপ্তানি করা হয় এবং এর থেকে কিন্তু প্রচুর বৈদেশিক যে মুদ্রা, সেটা কিন্তু মায়ানমার অর্জন করে এই উম, পদ্মরাগ মণির মাধ্যমে। এতে গেল খনিজ সম্পদ। এরপরে দেখো মায়ানমারের বনজ সম্পদ। বনজ সম্পদ মানে তোমরা বুঝতেই পারছো, উদ্ভিদের কথা বলা হচ্ছে, তাই না? স্বাভাবিক উদ্ভিদের কথা বলা হচ্ছে। আচ্ছা, স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে সেটা তোমাদের আগে জানতে হবে, তাই না? স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে কেউ বলতে পারবে? ভেরি গুড, খুব ভালো বলেছো। যে যে উদ্ভিদ মানুষের সাহায্য ছাড়া একা একাই জন্মগ্রহণ করে বা বেড়ে ওঠে, তাকে আমরা কি বলবো? স্বাভাবিক উদ্ভিদ। দেখো মায়ানমারে কিন্তু নানা ধরনের অরণ্য লক্ষ্য করা যায়। অর্থাৎ বিভিন্ন ধরনের যখন অরণ্য একসাথে দেখা যায় তখন তাকে আমরা কি বলি স্টুডেন্ট? মিশ্র অরণ্য না? সেই মিশ্র অরণ্য কিন্তু এই মায়ানমারে লক্ষ্য করা যায়। দেখো গর্জন, চাপশাল, মেহগুনির মতো যেমন চিরসবুজ অরণ্য রয়েছে। চিরসবুজ অরণ্য মানে তোমরা সবাই জানো, বছরের বেশিরভাগ সময় কিন্তু গাছের পাতা সবুজ থাকে, তাই তো? আচ্ছা, এই যেমন চিরসবুজ অরণ্য লক্ষ্য করা যায়, তেমনি কিন্তু অর্জুন, শাল, সেগুন ইত্যাদি পর্ণমোচী গাছের উদ্ভিদও কিন্তু এই মায়ানমারে লক্ষ্য করা যায়। তোমরা আমাকে বলো যে পর্ণমোচী উদ্ভিদ কাকে বলে? বাহ, সুন্দর বলেছো। যে গাছ বছরের নির্দিষ্ট সময়ে পাতা ঝরিয়ে দেয়, তাই তো? ভেরি গুড। অর্থাৎ যে গাছের পাতা কিন্তু বছরের নির্দিষ্ট একটা ঋতুতে ঝরে পড়ে, তাকে আমরা কি বলবো? পর্ণমোচী উদ্ভিদ। তাহলে কোন কোন পর্ণমোচী উদ্ভিদ এই মায়ানমারে জন্মাচ্ছে? শাল, সেগুন, তাই তো? আচ্ছা, এরপরে দেখো মায়ানমারে মায়ানমারে কিন্তু আবার ঢেউ খেলানো তৃণভূমিও লক্ষ্য করা যায়। তোমরা প্রথমে ছবিটা দেখো, এটা কিন্তু চিরসবুজ উদ্ভিদের একটি উদাহরণ। এবং নিচে যে ছবিটা রয়েছে, দেখো গাছ তার পাতা কিন্তু ঝরিয়ে দিয়েছে। এটা কিন্তু বছরের কোনো নির্দিষ্ট সময়
বা কোনো নির্দিষ্ট ঋতুতে গাছ এটা করে থাকে। আশা করি বুঝতে পেরেছো। এটা আমাদের যে মায়ানমার দেশ, সেই মায়ানমার দেশ সম্পর্কে আমরা এক নজরে জানলাম। এরপরে যে দেশটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো শ্রীলঙ্কা দেশ। এক নজরে শ্রীলঙ্কা। দেখো স্টুডেন্ট, ভারতবর্ষের দক্ষিণ দিকে অবস্থিত একটা দ্বীপ হচ্ছে শ্রীলঙ্কা। দ্বীপ কেন বললাম? কারণ এই শ্রীলঙ্কার চারিদিকে কিন্তু জল দ্বারা ঘেরা, চারিদিকেই কিন্তু জল রয়েছে, তাই এই শ্রীলঙ্কাকে আমরা কিন্তু দ্বীপ বলবো। এবং শ্রীলঙ্কা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য খুবই ভালো। সারা বিশ্বের কাছে প্রাকৃতিক সৌন্দর্যে কিন্তু শ্রীলঙ্কা পরিচিত। দেখো ছবিটাতে তোমরা বুঝতে পারবে, এই অংশটা হচ্ছে শ্রীলঙ্কা। দেখো চারিদিকে জলভাগ রয়েছে, এদিকে বে অফ বেঙ্গল, এদিকে আরব সাগর, নিচের দিকে ইন্ডিয়ান ওশান, তাই না? চারিদিকে রয়েছে সমুদ্র এবং মাঝখানে একটা স্থলভাগ, সেই কারণে কিন্তু একে আমরা দ্বীপ বলছি। আচ্ছা, তাহলে তোমরা বলো তো আমাকে, এই যে ভারতবর্ষ আর এই যে শ্রীলঙ্কা, এর মাঝখানে একটা প্রণালী দ্বারা কিন্তু ভারত ও শ্রীলঙ্কা বিচ্ছিন্ন হয়েছে, অর্থাৎ ভাগ করা হয়েছে ভারত ও শ্রীলঙ্কাকে। কোন প্রণালী দ্বারা ভাগ করা হয়েছে ভারত ও শ্রীলঙ্কাকে? এটা কিন্তু পরীক্ষায় খুব আসে স্টুডেন্ট, মনে রাখতে হবে কিন্তু। বলো, আগের ক্লাসটাই আমি বলেছি তোমাদের। ভেরি গুড। পক প্রণালী দ্বারা কিন্তু ভারত ও শ্রীলঙ্কা বিচ্ছিন্ন হয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা মনে রাখবে শ্রীলঙ্কা দেশটা ভারতের কোন দিকে অবস্থান করছে? ভারতবর্ষের দক্ষিণ দিকে কিন্তু একটা আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা। গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ কেন বললাম? তোমাদের বিপদে আপদে কিন্তু তোমাদের প্রতিবেশীরাই সাহায্য করে, তাই তো? ঠিক তেমনি ভারতবর্ষেরও কিন্তু যখন বিপদ আসবে তখন কিন্তু এইসব আশেপাশে যে দেশগুলো তারাও কিন্তু সাহায্য করবে। এবং শ্রীলঙ্কার সাথে কিন্তু আমাদের সম্পর্ক বা ভারতের সম্পর্ক খুবই ভালো। আচ্ছা, বাংলাদেশের সাথেও কিন্তু ভারতের সম্পর্ক খুবই ভালো। নেপাল, ভুটান এর সাথেও ভারতের সম্পর্ক খুবই ভালো। কেবলমাত্র পাকিস্তানের সাথে আমাদের কিন্তু, বা পাকিস্তানের সাথে ভারতবর্ষের সম্পর্ক খুব একটা ভালো নয়, তাই তো? তোমরা সবাই শুনেছো বা জানো, প্রায় সৈন্যদের মাঝে মাঝে গুলি আসে বা এখান থেকে গুলি করা হয়। যুদ্ধ একটা লেগে রয়েছে সারাক্ষণ কাশ্মীরকে ঘিরে, তাই না? আচ্ছা চলো আমরা শ্রীলঙ্কাতে ফিরে আসি। দেখো, শ্রীলঙ্কার যে উচ্চতম শৃঙ্গ তার নাম কি? শ্রীলঙ্কার যে উচ্চতম শৃঙ্গ তার নাম কিন্তু হলো পেট্রোতালা গালা। তোমরা মনে রাখবে, শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গ পেট্রোতালা গালা। আচ্ছা, শ্রীলঙ্কার একটা প্রধান নদী, শ্রীলঙ্কার প্রধান নদীর নাম হচ্ছে কিন্তু মহাবলী গঙ্গা। কি নাম? মহাবলী গঙ্গা। এবারে আসবো আমরা শ্রীলঙ্কার রাজধানী সম্পর্কে। শ্রীলঙ্কার রাজধানী কিন্তু হচ্ছে শ্রী জয়াবর্ধনেপুরা কোট্টে। কি মনে রাখবে নাম তাহলে? রাজধানী শ্রী জয়াবর্ধনাপুরা কোট্টে। আচ্ছা, আমাদের যেমন ভাষা, প্রধান ভাষা বাংলা, তেমনি শ্রীলঙ্কার কিন্তু এটি প্রধান ভাষা রয়েছে। কি বলতো সেই ভাষা? সেই ভাষা কিন্তু হলো সিংহলি। আচ্ছা, সিংহলি কথা বলতে মনে পড়লো, দেখো স্টুডেন্ট, এটা কিন্তু হলো শ্রীলঙ্কার জাতীয় ফ্ল্যাগ বা জাতীয় পতাকা। আচ্ছা, তোমরা জাতীয় পতাকায় কি দেখতে পাচ্ছ? একটা সিংহ দেখো, হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, তাই না? আচ্ছা, এটাই কিন্তু হলো শ্রীলঙ্কার জাতীয় পতাকা। এরপরে আমরা আসবো শ্রীলঙ্কার কৃষিজ ফসল সম্পর্কে। শ্রীলঙ্কায় কৃষিজ ফসল কিন্তু খুব ভালো উৎপন্ন হয়, কারণ এটি কিন্তু সমুদ্র উপকূলবর্তী তীরবর্তী অঞ্চলে আহ, ভালো চাষবাস হয়। কিসের চাষ হয় জানো সব থেকে বেশি? নারকেলের চাষ হয় বেশি। এছাড়া ধান, চা, আখ, ভুট্টা, বিভিন্ন রকম যে মশলা হয়, সেই মশলাও কিন্তু শ্রীলঙ্কায় প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। আচ্ছা, এতে গেল ফসল। এরপরে আমরা দেখব প্রধান শিল্প। শিল্পের মধ্যে প্রধান এখানে কিন্তু চা শিল্প খুবই উন্নত। চাটা এখানে চা, কাগজ শিল্প বা বস্ত্র বয়ন শিল্পও কিন্তু শ্রীলঙ্কায় খুবই উন্নত। আচ্ছা, এরপরে যদি আমরা আসি প্রধান প্রধান শহর শ্রীলঙ্কা, দেখো কলম্বো শহর, তোমরা কম বেশি কিন্তু এই শহরের নাম শুনেছো। যারা ক্রিকেট খেলা দেখো বা শ্রীলঙ্কার দেশটার খেলা দেখো, তারা কিন্তু এই কলম্বো শহরটার নাম অনেকেই জানো, তাই না? কিভাবে?
এখানে একটা আন্তর্জাতিক স্টেডিয়াম রয়েছে যেখানে নিয়মিত ক্রিকেট খেলা হয়, তাই তো? অনেকেই শুনেছ। আচ্ছা, এই কলম্বো শহর কিন্তু শ্রীলঙ্কার একটা বিখ্যাত শহর। নিচের যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটা কিন্তু কলম্বো শহরের। এছাড়া কান্দি, রত্নপুরাও কিন্তু এই শ্রীলঙ্কার দুটি বিখ্যাত শহর। এরপরে আমরা দেখব শ্রীলঙ্কার কৃষিজ সম্পদ। আমরা কিন্তু আগেই জানলাম যে শ্রীলঙ্কায় কিন্তু কৃষিজ সম্পদে সমৃদ্ধ, তাই না? উপকূলবর্তী অঞ্চলে কিসের চাষ হয় স্টুডেন্ট? নারকেল চাষ হয়, তাই না? এছাড়া কিন্তু চা চাষেও কিন্তু শ্রীলঙ্কা খুব অগ্রণী ভূমিকা কিন্তু গ্রহণ করে। তাহলে দেখো, শ্রীলঙ্কার অধিবাসীদের কিন্তু প্রধান জীবিকা হলো কৃষিকাজ। তাহলে তোমরা কি মনে রাখবে? মনে রাখবে যে শ্রীলঙ্কার বেশিরভাগ মানুষ কিন্তু কৃষিকাজের সাথে যুক্ত। দেখো, বছরে কিন্তু দুবার এখানে বৃষ্টিপাত হয়। মৌসুমী বায়ু যখন প্রবেশ করছে তখন একবার বৃষ্টিপাত হয়, আবার যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী প্রবেশের সময় বৃষ্টিপাত হচ্ছে, আবার উত্তর পূর্বে যখন মৌসুমী বায়ু ফিরে যাচ্ছে তখন কিন্তু আর একবার বৃষ্টিপাত হয়। তাহলে তোমরা আমাকে বলো যে ভারতবর্ষে যে বৃষ্টিপাত হয় কার প্রভাবে হয়? ভেরি গুড, দক্ষিণ পশ্চিম মৌসুমীর প্রভাবে কিন্তু ভারতে বৃষ্টিপাত হয়, তাই তো? আচ্ছা, এবং উত্তর পূর্ব মৌসুমী ফিরে যাওয়ার সময় আরেকবার বৃষ্টিপাত হয়, সেটা কিন্তু সমগ্র ভারতে হয় না। তাহলে এই শ্রীলঙ্কার উপর দিয়েই কিন্তু মৌসুমী বায়ু প্রবেশ করে। শ্রীলঙ্কাতেও তাই মৌসুমী বায়ুর দেশ বলা হয়। শ্রীলঙ্কাতে দুবার তাহলে বছরে বৃষ্টিপাত হচ্ছে, মৌসুমী প্রবেশের সময় আর মৌসুমী বায়ু আবার যখন ফিরে যাচ্ছে তখন। ফলে এই অঞ্চলে কিন্তু প্রচুর ধান চাষ করা হয়। ধান চাষে প্রচুর জল লাগে, সেটা আমরা সবাই জানি। তাই বৃষ্টিপাতের উপর নির্ভর করেই কিন্তু ধান চাষটা বিভিন্ন দেশে বেশি করে হয়। আমাদের ভারতবর্ষও তাই কিন্তু স্টুডেন্ট, এই বর্ষাকালে সব থেকে বেশি কিন্তু ধান চাষ হয়, তাই তো? এবারে চলে আসবো নারকেল। দেখো, অর্থকারী ফসল কিন্তু শ্রীলঙ্কার, সেটা প্রধান ফসল কিন্তু হলো নারকেল। অর্থকারী কেন বলছি? ভেরি গুড, অর্থ উপার্জন হয়। যে ফসল বা যে ফল বিক্রি করে বা বাইরে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আসে, সেই সবগুলোকে আমরা কি বলবো? অর্থকারী ফসল। তাহলে তোমরা মনে রাখবে যে অর্থকারী ফসল, প্রধান ফসল কি শ্রীলঙ্কা? তোমরা কিন্তু লিখবে নারকেল। আচ্ছা, এই নারকেল ছাড়াও কিন্তু আরো অনেক ফসল লক্ষ্য করা যায়। তার মধ্যে তৈলবীজ রয়েছে, তুলো রয়েছে, সিংকনা রয়েছে। এছাড়া আহ, নারকেল তো বললাম, চাও রয়েছে। এগুলো কিন্তু দেশের অর্থকারী ফসল। চার কথা যখন আমি বললাম, দেখো এই চা উৎপাদনে এবং রপ্তানিতে কিন্তু শ্রীলঙ্কা পৃথিবীতে একটা বিশিষ্ট স্থান দখল করেছে। আচ্ছা, এছাড়া আর কি কি চাষ হয়? দেখো, শ্রীলঙ্কায় কিন্তু রাবার চাষও খুব বিখ্যাত। দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ ইত্যাদি মশলাও কিন্তু প্রচুর পাওয়া যায়। আমি একটু আগেই তোমাদের জানালাম যে শ্রীলঙ্কায় কিন্তু প্রচুর মশলার চাষও হয়। তার মধ্যে দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ কিন্তু প্রচুর পরিমাণে চাষ হয়। এবং এটা মজার বিষয়, দেখো স্টুডেন্ট, এখানে এই শ্রীলঙ্কাতে এত বেশি দারুচিনি উৎপন্ন হয় যে এই শ্রীলঙ্কা দেশকে আমরা আরেক নামে চিনি। কি জানো? আরেকটা নাম হচ্ছে শ্রীলঙ্কার দারুচিনির দ্বীপ। অনেক বেশি দারুচিনি কিন্তু এই শ্রীলঙ্কাতে উৎপন্ন হয়, যার জন্য শ্রীলঙ্কাকে আমরা বলি কি? দারুচিনির দ্বীপ। আচ্ছা, এরপরে দেখো আমরা কৃষিজ ফসল জানলাম, এরপরে আমাদের জানতে হবে শ্রীলঙ্কার খনিজ সম্পদ সম্পর্কে। দেখো, খনিজ সম্পদ উত্তোলনেও কিন্তু শ্রীলঙ্কা খুবই উল্লেখযোগ্য ভূমিকা পালন করে, এবং এই শ্রীলঙ্কা দেশেও কিন্তু প্রচুর খনিজ উত্তোলন করা হয়ে থাকে। সেগুলো কি কি চলো দেখে নিন চট করে। দেখো, রত্ন পাথর, গ্রাফাইট, ইলমেনাইট, লৌহ আকরিক, চুনাপাথর, কোয়ার্টজাইট, মাইকা, আহ, লবণের মতো কিন্তু প্রচুর খনিজ সম্পদ এই শ্রীলঙ্কাতে রয়েছে, যা কিন্তু দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে বিরাট একটা ভূমিকা পালন করছে। এগুলোর মধ্যে গ্রাফাইট উৎপাদনে কিন্তু শ্রীলঙ্কা বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করে। খুব ভালো করে তোমরা মনে রাখবে এটা, যে গ্রাফাইট উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে কোন দেশ? তোমরা কি বলবে? যে শ্রীলঙ্কা দেশ কিন্তু গ্রাফাইট উৎপাদনে সমগ্র বিশ্বে প্রথম স্থান অধিকার করে। আচ্ছা, দেখো এই ছবিটা কিন্তু হচ্ছে
গ্রাফাইটের ছবি। তোমরা নিশ্চয়ই শিলা পড়ে এসছো, সেখানে আগ্নেয় শিলা পড়েছিলে তো? আগ্নেয় শিলা বা প্রাথমিক শিলা সবার আগে সৃষ্টি হয়েছে। সেই আগ্নেয় শিলার কিন্তু একটি ভাগ হলো এই ব্যাসাল্ট। সরি, ব্যাসাল্ট এটা আরেকটা ভাগ, এটা হচ্ছে গ্রাফাইট। তাহলে শ্রীলঙ্কায় কিন্তু প্রচুর পরিমাণে গ্রাফাইট পাওয়া যায়। আর তোমরা এটাও জেনে এসেছো যে আগ্নেয় শিলার রূপ হচ্ছে গ্রাফাইট আর ব্যাসাল্ট, তাই না? এছাড়া আর কি মূল্যবান রত্ন পাওয়া যায় চলো দেখি। নীলকান্ত মণি এবং মায়ানমারে যে পদ্মরাগ মণির কথা বললাম আমরা, সেই পদ্মরাগ মণিও কিন্তু এই শ্রীলঙ্কায় প্রচুর পরিমাণে পাওয়া যায়। এছাড়া বৈদুর্য মণি, এটা কিন্তু একটা মূল্যবান রত্ন। হ্যাঁ, এগুলোও কিন্তু শ্রীলঙ্কায় প্রচুর পরিমাণে পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এক নজরে শ্রীলঙ্কাটা শেষ করলাম। তাহলে তোমরা আমাকে বলো তো যে শ্রীলঙ্কার প্রধান নদীর নাম কি? মনে আছে? ভেরি গুড। শ্রীলঙ্কার প্রধান নদীর নাম কিন্তু হলো স্টুডেন্ট মহাবলী গঙ্গা। আচ্ছা, উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি শ্রীলঙ্কার? ভেরি গুড। পেড্রো তালাগালা হচ্ছে শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গ। আচ্ছা, মনে করে বলো তো যে শ্রীলঙ্কার যে প্রধান ভাষা সেটা কি? শ্রীলঙ্কার জাতীয় ফ্ল্যাগে কিন্তু একটা সিংহের ছবি আছে, সেটা মনে করে বলবে। ভেরি গুড। সিংহলি ভাষা কিন্তু শ্রীলঙ্কার প্রধান ভাষা। এছাড়া বিভিন্ন শহর সম্পর্কে আমরা জেনেছিলাম। কি জেনেছিলাম? কলম্বো শহর, সেই জয়বর্ধনাপুরা কোট্টে শহর, তারপর কলম্বো তো বললাম, জাফনা শহর, তাই না? এগুলো কিন্তু শ্রীলঙ্কার বিখ্যাত বিখ্যাত শহর। এরপরে স্টুডেন্ট আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেটা কিন্তু হলো পাকিস্তান সম্পর্কে। দেখো, এক নজরে পাকিস্তান। পাকিস্তান কিন্তু ভারতের উপমহাদেশে অবস্থিত একটি দেশ, তাই তো? আচ্ছা, উপমহাদেশ বলতে মনে পড়লো, বলো তো উপমহাদেশ কাকে বলে? ভেরি গুড। ভারতবর্ষ একদম কেন্দ্রে রয়েছে এবং তার চারপাশে যে প্রতিবেশী দেশগুলো রয়েছে সেগুলোকে একত্রে কি বলা হয়? উপমহাদেশ, তাই তো? আচ্ছা, এই উপমহাদেশের মধ্যে পাকিস্তান কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রতিবেশী রাষ্ট্র বা প্রতিবেশী দেশ হলো ভারতের। তবে ভারতের সাথে কিন্তু পাকিস্তানের প্রতিবেশীদের যেমন সম্পর্ক সুসম্পর্ক হওয়া উচিত, সেরকম কিন্তু সুসম্পর্ক বর্তমানে নেই। পাকিস্তানের সাথে কোনো না কোনো বিষয়ে কিন্তু আমাদের গন্ডগোল ও ঝামেলা কিন্তু ভারতের সাথে প্রায় লেগে রয়েছে, তাই তো? দেখো, এই যে পাকিস্তানের জন্ম হয়েছে কি করে জানো? পাকিস্তান কিন্তু একসময় ভারতেরই অংশ ছিল। 1947 সালে যখন স্বাধীনতা পাই আমরা, তখন কিন্তু ব্রিটিশরা ভারতবর্ষের সাথে পাকিস্তানকে ভাগ করে দেয়। দেখো ছবিতে, এটা কিন্তু হচ্ছে পাকিস্তান। হ্যাঁ, এই যে এই যে অংশটা, এপারের অংশটা কিন্তু হলো, এটা হলো কিন্তু পাকিস্তান। এই পাকিস্তানটা ভারতের অংশই ছিল। 1947 সালে যখন ভারত স্বাধীনতা অর্জন করে, তখন কিন্তু এই পাকিস্তান ভাগ হয়ে ওপরে চলে যায়। ঠিক আছে, ব্রিটিশদের দ্বারাই কিন্তু এই পাকিস্তান দেশটার জন্ম হয়েছে। আচ্ছা, যদি আমি বলি এই পাকিস্তান যে আমাদের প্রতিবেশী রাজ্য, কোন দিকে অবস্থান করছে ভারতের, বলো? এটা কিন্তু আগেই তোমাদের আমরা বলেছি। কোন দিকে অবস্থান করছে ভারতের? ভারতের উত্তর পশ্চিম দিক, অর্থাৎ দেখো এটা ভারতবর্ষ, তাই তো? ভারতবর্ষে এটা কিন্তু উত্তর দিক এবং এদিকটা কিন্তু পশ্চিম দিক। এই উত্তর পশ্চিমের মাঝখানে কিন্তু অবস্থান করছে যে দেশ, সেটার নাম কিন্তু হচ্ছে পাকিস্তান। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, আরো একটা প্রতিবেশী দেশের নাম কিন্তু আমরা জানি যে উত্তর পশ্চিমে, ভারতের উত্তর পশ্চিমে অবস্থান করছে। চটপট বলে ফেলো কোন দেশ? ভেরি গুড, আফগানিস্তান, তাই তো? আচ্ছা, তাহলে এবারে আমরা চট করে দেখে নেই যে পাকিস্তানের যে উচ্চতম শৃঙ্গ, তার নাম কি? তার নাম হচ্ছে কিন্তু তিরি জমির। তাহলে তিরি জমির হলো পাকিস্তানের উচ্চতম শৃঙ্গ, এটা তোমরা মনে রাখবে। এরপরে আসবো খুবই ইম্পর্টেন্ট, পাকিস্তানের প্রধান নদীর নাম কি? সিন্ধু নদী। দেখো তোমরা,
এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই যে অংশের নদীটা দেখো, এটা কিন্তু হচ্ছে সিন্ধু নদী। এই নদী কিন্তু এখানে রয়েছে আরব সাগর, এই আরব সাগরে পতিত হয়েছে। এই সিন্ধু নদী কিন্তু অনেক উপনদী রয়েছে, যার মধ্যে শতদ্রু, বিপাশা, ইরাবতী, আহ, চন্দ্রভাগা, এই যে নদীগুলো, এগুলো কিন্তু ভারতবর্ষের মধ্যে অবস্থান করছে, এবং পাকিস্তানেও কিছু অংশ রয়েছে। ভারতবর্ষে পাঞ্জাব প্রদেশে কিন্তু, বা পাঞ্জাব যে আমাদের রাজ্য রয়েছে, সেই পাঞ্জাবে কিন্তু এই 5টা প্রধান সিন্ধুর যে উপনদী, এই উপনদী কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক আছে? এবং ভারতবর্ষে যেমন পাঞ্জাব রয়েছে, ঠিক তেমনই কিন্তু পাকিস্তানেও কিন্তু একটা পাঞ্জাব রয়েছে, পাঞ্জাব প্রদেশ রয়েছে পাকিস্তানে। সেখানে এই উপনদীগুলো কিন্তু লক্ষ্য করা যায়। কোন কোন উপনদী? শতদ্রু, ইরাবতী, বিপাশা, চন্দ্রভাগা, তাই তো? আচ্ছা, এবার আমরা আসব যে পাকিস্তানের রাজধানী, সেই রাজধানী সম্পর্কে। দেখো, পাকিস্তানের রাজধানীর নাম কিন্তু হলো ইসলামাবাদ। খুব ভালো করে মনে রাখবে, পাকিস্তানের রাজধানীর নাম কিন্তু ইসলামাবাদ। এরপরে আমরা আসবো পাকিস্তানের প্রধান ভাষা। পাকিস্তানের প্রধান ভাষা কিন্তু হলো উর্দু, তাই তো? আমাদের ভারতবর্ষের প্রধান ভাষা কি? হিন্দি ভাষা না? উর্দুও কিন্তু আমাদের অনেক জায়গায় উর্দুর চলাচল রয়েছে, তাই তো? পাকিস্তানের প্রধান ভাষা তাহলে তোমরা কি মনে রাখবে? উর্দু ভাষা। আচ্ছা, আর এই যে ফ্ল্যাগটা তোমরা দেখছো, এই ফ্ল্যাগটা কিন্তু হলো পাকিস্তানের জাতীয় পতাকা। এরপরে দেখো স্টুডেন্ট, পাকিস্তানের প্রধান কৃষিজ ফসল। দেখো, পাকিস্তানে কিন্তু তেমন বৃষ্টিপাত খুব বেশি হয় না, বুঝতে পারলে? এর পরেও কিন্তু এখানে কৃষিকাজটা মোটামুটি ভাবে করা হয় জলসেচের মাধ্যমে। কি কি কৃষিকাজ উৎপন্ন হচ্ছে চলো দেখে ফেলি। ধান, গম, আখ, ভুট্টা, তুলা, ডাল কিন্তু পাকিস্তানের প্রধান প্রধান কৃষিজ ফসল। আচ্ছা, এবারে আসবো আমরা প্রধান শিল্প। সিমেন্ট শিল্প, চিনি, চর্ম, পশম ও পশমজাত দ্রব্য কিন্তু পাকিস্তানে প্রধান প্রধান শিল্প। দেখো, পাকিস্তান কিন্তু তেমন ভাবে খনিজ সম্পদে সমৃদ্ধ নয়, ফলে এখানে খনিজভিত্তিক যে শিল্পগুলো, সেগুলো কিন্তু তেমন ভাবে গড়ে ওঠেনি। ঠিক আছে? তাহলে তার পরিবর্তে সিমেন্ট, চিনি, চর্ম বা পশম ইত্যাদি যে শিল্পগুলো, সেইগুলো কিন্তু এই পাকিস্তানে আমরা লক্ষ্য করি। আচ্ছা, এরপরে আমরা আসব প্রধান প্রধান শহর। দেখো, পাকিস্তানের প্রধান প্রধান শহরের নামগুলো হচ্ছে করাচি, লাহোর, পেশোয়ার, তারপরে রয়েছে রাওয়ালপিন্ডি। এইগুলো কিন্তু পাকিস্তানের প্রধান প্রধান শহর। আচ্ছা, এরপরে আমরা আসব পাকিস্তানের জলসেচ ও কৃষিকাজ। তোমাদের একটু আগেই আমি বললাম, কি বললাম, যে পাকিস্তানে কিন্তু আহ, বৃষ্টিপাত খুব একটা বেশি হয় না এখানে, তাই জলসেচের মাধ্যমেই কিন্তু চাষবাসটা করা হয়, তাই তো? দেখো, সেটাই রয়েছে এখানে। বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়া সত্ত্বেও কিন্তু পাকিস্তানের কৃষিকাজে বেশ উন্নত। তাহলে কিসের মাধ্যমে জলসেচ, সরি, কিসের মাধ্যমে চাষবাস করা হচ্ছে? জলসেচের মাধ্যমে। পাকিস্তানের জলসেচ প্রধানত খালের মাধ্যমে হয়ে থাকে। দেখো, বিভিন্ন নদী রয়েছে, সেই নদী থেকে কিন্তু খাল কেটে জলটা মাঠের আশেপাশে নিয়ে এসে সেখান থেকে বিভিন্ন ফসলে কিন্তু জল দেওয়া হয়ে থাকে। সিন্ধু ও তার যে উপনদীগুলো রয়েছে, যেগুলো আমরা একটু আগেই জানলাম, সেই উপনদীগুলোতে কিন্তু বাঁধ দেওয়া হয়। ঠিক আছে? বাঁধ দেওয়ার পর নতুন জলাধার তৈরি করা হয়। এই জলাধারগুলো থেকে একাধিক সেচ খাল কিন্তু চাষের জমির কাছাকাছিতে জলটা নিয়ে আসতে সাহায্য করে। আচ্ছা, এরপরে দেখো, পাকিস্তানের পশ্চিম দিকে, পাকিস্তানের পশ্চিম দিকে কিন্তু অতটা এই যে জলসেচের ব্যবস্থা অতটা উন্নত নয়, বুঝলে? পশ্চিম দিকে তেমন নদী বা উপনদীও তেমন নেই, ফলে এইখানে কিন্তু মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রের জল কিন্তু বার করা হয়। আর এই যে প্রথা, এই যে যেভাবে জলটা বার করা হচ্ছে, তাকে একটা প্রথা হিসেবে নাম বিখ্যাত। সে নামটা কি জানো? ক্যারেজ প্রথা। তাহলে তোমরা কি জানলে? ক্যারেজ প্রথা কি? পাকিস্তানের পশ্চিম উপকূলে মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার যে প্রথা রয়েছে, তাকে আমরা কি বলবো? ক্যারেজ প্রথা। আচ্ছা, এরপরে আমরা দেখব কি কি ফসল পাকিস্তানে উৎপন্ন হচ্ছে। দেখো, জল কম, তাই কিন্তু এখানে গম কিন্তু সব থেকে বেশি
উৎপন্ন হয়। এরপরে ধান উৎপন্ন হচ্ছে, সেটা কিন্তু জলসেচের মাধ্যমে স্টুডেন্ট। তারপরে জোয়ার, বাজরা প্রভৃতি খাদ্য কিন্তু, যে ফসলগুলো সেগুলো কিন্তু এই তোমার জলসেচের মাধ্যমে কিন্তু বেশি ফসল উৎপন্ন করা হয়ে থাকে। এছাড়া আর কি কি ফসল উৎপন্ন হয় দেখো, আখ, তুলো, বিভিন্ন ফল যেমন আপেল, বেদানা, খেজুর, পিচ ইত্যাদি কিন্তু পাকিস্তানের প্রধান কৃষিজাত দ্রব্য। তাহলে স্টুডেন্ট আমরা কিন্তু, যে ভারত ও তার প্রতিবেশী দেশ রয়েছে, সেই দেশ সম্পর্কে কিন্তু, দেশগুলো সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানলাম। আজকের ক্লাসে আমরা কি কি জানলাম, যে শ্রীলঙ্কা, মায়ানমার এবং পাকিস্তানের সম্পর্কে কিন্তু আমরা এক নজরে জানলাম, তাই তো? তার আগের ক্লাসে কিন্তু আমরা জেনেছিলাম বাংলাদেশ, নেপাল ও ভুটান সম্পর্কে। এগুলো কিন্তু ভারতের সবই প্রতিবেশী দেশ। এবার ভারতবর্ষ কিন্তু স্টুডেন্ট এদের সাথে নানাভাবে ব্যবসা বাণিজ্য করে, এই দেশগুলোর সাথে। ঠিক আছে? শ্রীলঙ্কা, আহ, বাংলাদেশ, নেপাল, ভুটান এদের সাথে কিন্তু ভারতবর্ষ ব্যবসা বাণিজ্য করে। ব্যবসা বাণিজ্য করতে শুধু যে আমদানি করে তা কিন্তু নয়। ভারত থেকে যেমন বিভিন্ন দ্রব্য সামগ্রী বা বিভিন্ন কৃষিজ ফসল যেমন এইসব দেশগুলোতে রপ্তানি করা হয়, তেমনি ওইসব দেশ থেকেও কিন্তু কিছু কিছু জিনিস আমাদের দেশে আমদানিও করা হয়ে থাকে। রপ্তানি মানে কি বলতো, যে দ্রব্যটা আমরা আমাদের দেশ থেকে বিদেশে রপ্তানি করছি বা বিদেশে পাঠিয়ে আমাদের অর্থ উপার্জন হচ্ছে, তাকে আমরা কি বলবো, রপ্তানিজাত দ্রব্য। আর আমদানি কি? আমদানি কথার অর্থ হচ্ছে স্টুডেন্ট, যে দ্রব্যটা আমরা বিদেশ থেকে আমাদের নিজেদের প্রয়োজনে এদেশে নিয়ে আসবো, সেটাকে আমরা কি বলবো, আমদানি। তাহলে চলো চট করে দেখে নেই আমাদের ভারতবর্ষ সাথে এই যে আশেপাশের দেশগুলো, তাদের সাথে কোন কোন ফসল বা কোন কোন শিল্পজাত দ্রব্য আমদানি ও রপ্তানি করা হচ্ছে। দেখো স্টুডেন্ট, প্রথমে যে দেশ সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নেপাল। নেপাল থেকে ভারতের রপ্তানি দ্রব্য, অর্থাৎ ভারত যে জিনিসগুলো নেপালে পাঠাচ্ছে সেগুলো কি কি? দেখো, পেট্রোপণ্য, গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ, তুলো, রাসায়নিক সার, পোশাক ইত্যাদি কিন্তু ভারত থেকে নেপালে যাচ্ছে। আবার নেপাল থেকে কিন্তু আমরা যে জিনিসগুলো আনছি, কি কি বা আমদানি করছি, সেগুলো দেখো, কাঁচা পাট, তৈলবীজ, ডাল, চামড়া, কার্পেট ইত্যাদি। তাহলে তোমরা বুঝতে পারছো যে ভারী শিল্পগুলো কিন্তু সেগুলো নেপালে তেমন ভাবে গড়ে ওঠেনি, তাই জন্য আমাদের দেশ থেকে নেপালে কিন্তু সেগুলো রপ্তানি করা হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো ভুটান। ভুটানে কাগজ, ওষুধ, কয়লা, ইস্পাত, চিনি, নুন এবং বিভিন্ন যন্ত্রপাতি যে রয়েছে সেইগুলো কিন্তু ভুটানে রপ্তানি করা হচ্ছে। এবং যদি বলি আমদানি কি করা হচ্ছে, ভুটানে সব থেকে বেশি ভালো কি হয় বলো? তোমরা তো ভুটান সম্পর্কে জেনে এসছো, প্রচুর মূল্যবান ফল উৎপন্ন হয়, তার থেকে কি তৈরি হয়? ভেরি গুড, জ্যাম জেলি। দেখো সেই জ্যাম জেলি, তারপরে বিভিন্ন ফল, পশমজাত দ্রব্য কিন্তু ভুটান থেকে আমাদের দেশে আমদানি করা হয়ে থাকে। এরপরে দেখো স্টুডেন্ট, বাংলাদেশ। বাংলাদেশের সাথে আমাদের কিন্তু ব্যবসা বাণিজ্য খুব ভালো সম্পর্ক রয়েছে। প্রচুর জিনিস বাংলাদেশ থেকে আমাদের আমদানি যেমন আমদানি করা হয়, তেমনি রপ্তানিও কিন্তু করা হয়ে থাকে বাংলাদেশের সাথে। আচ্ছা, কি কি জিনিস প্রথমে রপ্তানি করা হয় চলো দেখে ফেলি। মোটর গাড়ি, ওষুধ, চিনি, যন্ত্রপাতি, কয়লা, ইস্পাত, শস্যবীজ ইত্যাদি কিন্তু বাংলাদেশে পাঠানো হয়। তোমরা বাংলাদেশ সম্পর্কে পড়ার সময় জেনেছিলে যে বাংলাদেশ কিন্তু খনিজ ভিত্তিক শিল্পে তেমন ভাবে উন্নত নয়, তাই তো? তাই এখানে ভারী যন্ত্রপাতি বা লৌহ ইস্পাত শিল্প কিন্তু তেমন ভাবে উন্নত হয়নি। তাই ভারতবর্ষ কিন্তু এই যে ভারী শিল্পগুলি, এইগুলো কিন্তু বাংলাদেশে রপ্তানি করছে। এবং বাংলাদেশ থেকে কি আমদানি করা হচ্ছে? কাঁচা পাট। সকলেই জানি আমরা যে বাংলাদেশ পাট উৎপাদনে পৃথিবীতে প্রথম, এবং বাংলাদেশে যে পাটটা উৎপন্ন হয় সেই কাঁচা পাটটা কিন্তু খুব উৎকৃষ্ট মানের, মানে খুব ভালো। সেই পাটটা কিন্তু বাংলাদেশ থেকে ভারতবর্ষে আমদানি আমদানি করা হচ্ছে। এছাড়া কাগজ, তামাক, সুপারি, চামড়া এবং সব থেকে ইম্পর্টেন্ট দেখো, ইলিশ মাছ। তোমরা কিন্তু সবাই জানো যে ইলিশ মাছ
বছরের নির্দিষ্ট সময়ে পাওয়া যায়, তাই না? সারা বছর কিন্তু খুব একটা দেখা যায় না। এই ইলিশ মাছটা কিন্তু বাংলাদেশ থেকে আমদানি করা হয়। এবং পদ্মার ইলিশ, তোমরা এই নাম শুনেছো হয়তো, পদ্মা নদীতে কিন্তু প্রচুর ইলিশ ওঠে। আচ্ছা, এরপরে দেখো মায়ানমার। তাহলে মায়ানমার আহ, আমাদের দেশ থেকে কি কি নিয়ে যায় দেখো। ইস্পাত, কয়লা, পাটজাত দ্রব্য, সুতি বস্ত্র, রাসায়নিক দ্রব্য, পরিবহনের সরঞ্জাম কিন্তু আমাদের দেশ থেকে মায়ানমার নিয়ে যাচ্ছে। এবং আমরা মায়ানমার থেকে কি আমদানি করছি? সেগুন, শালকাঠ, রূপো, টিন, টাংস্টেন এবং মূল্যবান পাথর। আমরা সবাই পড়েছিলাম যে মূল্যবান পাথর পরাগ মণি যে পাথর, পরাগরাগ মণি যে পাথরটা, সেই পাথরটা কিন্তু সব থেকে বেশি উৎপন্ন হয় কোথায়, বা তৈরি বা কোথায় দেখা যায়, পাওয়া যায়? মায়ানমারে। তাহলে সেই পাথর কিন্তু আমরা মায়ানমার থেকে আমাদের ভারতবর্ষে আমদানি করছি। এরপরে স্টুডেন্ট এসো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা থেকে কিন্তু আমরা লবঙ্গ, দারুচিনি, গ্রাফাইট এগুলো বেশি উৎপন্ন হয়। শ্রীলঙ্কা থেকে সেগুলো কিন্তু আমরা আমদানি করছি। আর রপ্তানি করছি কি বলতো? চিনি, ইস্পাত, কয়লা, পাটজাত দ্রব্য, বস্ত্র এবং ওষুধ কিন্তু আমরা বাংলাদেশে রপ্তানি করি, সরি বাংলাদেশ নয়, শ্রীলঙ্কাতে রপ্তানি করছি। শ্রীলঙ্কায় কিন্তু সব থেকে বেশি দারুচিনি উৎপন্ন হয়, তাই শ্রীলঙ্কাকে কিন্তু কি নামে চিনি আমরা, বলো? দারুচিনির দ্বীপ, তাই তো? আচ্ছা, এবারে বলো তো আমাকে যে গ্রাফাইট উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান কোন দেশ অধিকার করেছে? ভেরি গুড, শ্রীলঙ্কাও কিন্তু গ্রাফাইট উৎপাদনে প্রথম। তাই গ্রাফাইট কিন্তু আমাদের শ্রীলঙ্কা থেকে অনেকটাই আমদানি করা হয়ে থাকে। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আমরা আসবো পাকিস্তান সম্পর্কে। দেখো, পাকিস্তান থেকে কিন্তু বা পাকিস্তান আমাদের ভারতবর্ষ থেকে ইস্পাত, কয়লা, আকরিক লোহা, চা, ওষুধ ও যন্ত্রপাতি কিন্তু রপ্তানি করছে আমাদের ভারত। এবং আমদানি করছি কি আমরা পাকিস্তান থেকে? উন্নত কার্পাস, শুকনো ফল যেমন কাজু, কিশমিশ, তাই না? এই জাতীয় ফলগুলো কিন্তু আমরা পাকিস্তান থেকে নিয়ে আসছি। খেজুর, ঠিক আছে? এবং ফল, কার্পেট বা চামড়াজাত যে দ্রব্য, সেগুলোও কিন্তু আমরা পাকিস্তান থেকে আমাদের ভারতবর্ষে আমদানি করছি। তাহলে তোমরা বুঝতে পারলে এখানে যে ভারতবর্ষ থেকে কোন কোন জিনিস বা দ্রব্য বা ফল বা ফসল বিদেশে রপ্তানি করা হয়, এবং ভারতের প্রয়োজনে বা ভারতের প্রতিবেশী দেশগুলো থেকে কিন্তু আমরা যে পণ্যগুলো নিয়ে থাকি বা আমদানি করে থাকি, সেগুলো তোমরা সম্পর্কে কিন্তু জানলে, তাই তো? আচ্ছা স্টুডেন্ট, সামগ্রিকভাবে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটা এখানেই শেষ হচ্ছে। ভারত ও তার প্রতিবেশী দেশ কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। পরীক্ষায় কিন্তু এর থেকে অনেক কোশ্চেন আসে, ঠিক আছে? তাই এই চ্যাপ্টারটা কিন্তু প্রচুর শর্ট কোশ্চেন তোমাদের মুখস্থ করতেই হবে। এবারে আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছি। সেই প্রশ্নগুলো তোমরা চটপট দেখে ফেলো, যেগুলো কিন্তু পরীক্ষায় প্রায় আসে। হ্যাঁ, দেখো স্টুডেন্ট, প্রথম কোশ্চেনটা তোমরা কিন্তু পারলে এগুলো খাতাতেও নোট ডাউন করতে পারো, ঠিক আছে? প্রথম প্রশ্ন কি? গ্রাফাইট উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ? খুবই সহজ কোশ্চেন, একটু আগেই বললাম আমি, বলে ফেলো। শ্রীলঙ্কা, ভেরি গুড। আচ্ছা, এবার বলো যে কোন দেশের রত্ন পরাগমণির খ্যাতি কিন্তু পৃথিবী জোড়া? ভেরি গুড। পরাগমণি, পরাগমণির খ্যাতি পৃথিবী জোড়া হচ্ছে কোন দেশের? মায়ানমার। আচ্ছা, শ্রীলঙ্কার উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? পেট্রো তালাগালা, খুব ভালো বলেছো। পেট্রো তালাগালা তাহলে শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গ। এবং শ্রীলঙ্কার যে প্রধান নদী, সেটাও কিন্তু তোমরা মনে রাখবে, কি নাম কি তার? মহাবলী গঙ্গা। আচ্ছা, এবার আমাকে বলো পাকিস্তানের রাজধানীর নাম কি? পাকিস্তানের রাজধানীর নাম হচ্ছে ইসলামাবাদ, ভেরি গুড। আচ্ছা, ক্যারেজ প্রথার মাধ্যমে কোন দেশে চাষবাস করা হয়? ভেরি গুড, পাকিস্তান। আচ্ছা, ক্যারেজ প্রথাটা কি কেউ আমাকে বলো। পাকিস্তানের পশ্চিম দিকে কি সুড়ঙ্গ কেটে কিন্তু জলটা চাষের জমির কাছে নিয়ে আসা হয়, এটাকে কি প্রথা বলা হয়? ক্যারেজ প্রথা, তাই তো? আচ্ছা,
এবার আমাকে বলো যে দারুচিনির দ্বীপ বলা হয় কোন দেশকে? 6 নম্বর প্রশ্ন। কোন দেশকে? শ্রীলঙ্কাকে। আচ্ছা, 7 নম্বর কোশ্চেন দেখো যে শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসল কি? অর্থকরী ফসল আমাকে জানতে হবে আগে কি, যেটা যে ফসল বিক্রি করে প্রচুর অর্থ কিন্তু আসে দেশের, বা বৈদেশিক মুদ্রা কিন্তু দেশে আসে, সেটা কিন্তু অর্থকরী ফসল। সেটা কি ফসল বলো? নারকেল, ভেরি গুড, নারকেল কিন্তু প্রধান। এছাড়া আর কি কি অর্থকরী ফসল রয়েছে শ্রীলঙ্কায়? বাহ, চা রয়েছে। চা, তৈলবীজ, শিংকোনা, এগুলো কিন্তু সবই শ্রীলঙ্কার অর্থকরী ফসল। এরপরে দেখো পাকিস্তানের কৃষিকাজ কিসের উপর নির্ভরশীল? খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রশ্ন। ভেরি গুড, জলসেচের উপরে কিন্তু পাকিস্তানের কৃষিকাজ নির্ভর করছে, তাই তো? কেন জলসেচ লাগে? কারণ পাকিস্তানে কিন্তু তেমন খুব বেশি বা তেমন বৃষ্টিপাত কিন্তু হয় না। ফলে নদীর মাধ্যমে বা নদীর জলটা কিন্তু খালের মাধ্যমে চাষের জমির কাছে নিয়ে আসা হয়। ফলে এখানে যে কৃষিকাজটা হয় সেটা কিন্তু জলসেচের মাধ্যমেই প্রধানত হয়ে থাকে, তাই তো? আচ্ছা, এরপরে দেখো স্টুডেন্ট, পাকিস্তানের প্রধান প্রধান শহরের নাম লেখো। পাকিস্তানের প্রধান প্রধান শহরের নাম বলো। করাচি, আর ইসলামাবাদ। আর কি রয়েছে? করাচি, ইসলামাবাদ, লাহোর, পেশোয়ার, তারপরে রাওয়ালপিন্ডি গুলোও কিন্তু বিখ্যাত শহর কিন্তু পাকিস্তানে রয়েছে। আচ্ছা, পাকিস্তানের যদি আমি বলি প্রধান ভাষা কি, তোমরা কি বলবে স্টুডেন্ট? উর্দু ভাষা, তাই তো? যদি বলি পাকিস্তানের প্রধান নদী কি, খুবই গুরুত্বপূর্ণ একটা নদী? বাহ, সিন্ধু নদী কিন্তু পাকিস্তানের প্রধান নদী। সিন্ধুর অনেক উপনদী রয়েছে, যেমন কি কি? শতদ্রু, ইরাবতী, চন্দ্রভাগা, তাই তো? ভেরি গুড। দেখো স্টুডেন্ট, সামগ্রিকভাবে কিন্তু আমরা এই তোমাদের প্রতিবেশী দেশ ও তাদের সাথে যে সম্পর্ক, সেটা কিন্তু শেষ হলো। তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু প্রচুর পরীক্ষায় শর্ট কোশ্চেন আসে। ঠিক আছে? তাহলে আজকের সবাইকে থ্যাংক ইউ ক্লাসটা মন দিয়ে শোনার জন্য। আশা করি তোমাদের সকলের ক্লাসটা ভালো লেগেছে। এরপরে আমি একটা নতুন চ্যাপ্টার নিয়ে কিন্তু আমার ক্লাস আমি শুরু করব। ততদিনের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব খুব ভালো থাকবে। থ্যাংক ইউ ক্লাস, থ্যাংক ইউ।